এই ক্লাস 12 এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্পর্শক ও অভিলম্ব ট্যানজেন্ট এন্ড নরমাল এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। তো পার্ট 1 এ কিন্তু আমরা বেসিক কনসেপ্টগুলো শিখব এবং কিছু অঙ্ক আমরা সলভ করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে স্পর্শক বলতে আমরা কি বুঝি। ধরে নাও আমি একটা বৃত্ত নিলাম, বৃত্ত। এবার তোমাকে আমি বললাম যে এই বৃত্তে এই সরলরেখাটা, যে সরলরেখাটা আমি অঙ্কন করলাম, সেই সরলরেখাটা এই বৃত্তের কি একটা স্পর্শক? তাহলে উত্তর হবে না। কেননা এই সরলরেখাটা বৃত্তের দুইটা বিন্দুতে স্পর্শ করছে বা ছেদ করছে। তাহলে কোনো একটা সরলরেখা কোনো একটা বৃত্তে যদি দুইটা বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে, তাহলে এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়া যাবে না। এবার এই বৃত্তের একটা যদি পার্টিকুলার বিন্দু দিয়ে একটি সরলরেখা স্পর্শ করে চলে যায়, তাহলে বলছে এই সরলরেখাটা একটা হয়ে যাবে কি স্পর্শক। তাহলে বুঝতে পারলে? তাহলে স্পর্শক হওয়ার শর্ত হলো কোনো বৃত্তের একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা সরলরেখা যদি স্পর্শ করে চলে যায়, তাহলে ওই সরলরেখাটা ওই বৃত্তের হয়ে যাবে স্পর্শক। এই জন্য কিন্তু ক্লাস 10 এর একটা সূত্র ছিল বা থিওরেম টাইপের ছিল যে বৃত্তের বাইরে, হ্যাঁ, বৃত্তের বাইরে একটা যদি বিন্দু থাকে, সেই বিন্দু থেকে বৃত্তের উপরিস্থিত কয়টা স্পর্শক অঙ্কন করা যায়? তাহলে কিন্তু দুইটাই। কারণ এখানে যদি একটা বিন্দু ধরো, এখানে একটা বিন্দু ধরো বৃত্তের উপরিস্থিত, তাহলে একটা সরলরেখা যদি এই বিন্দু থেকে অঙ্কন করো, তাহলে এই সরলরেখা দুইটা হয়ে যাবে বৃত্তের কিন্তু স্পর্শক। তাহলে আর কিন্তু কোনোভাবেই তুমি স্পর্শক অঙ্কন করতে পারবে না। যদি এভাবে অঙ্কন করতে, তাহলে কিন্তু এটা স্পর্শক হতো না। কারণ এখানে কয়টা বিন্দু দিয়ে গেছে বা কয়টা বিন্দুতে ছেদ করছে? তাহলে দুইটা। তাহলে দুইটা বিন্দু দিয়ে যদি কোনো সরলরেখা কোনো বৃত্তে স্পর্শ করে, তাহলে কিন্তু ওই সরলরেখাটা ওই বৃত্তের স্পর্শক হবে না। তো এই চ্যাপ্টারে আমাদের কিন্তু মেন পয়েন্টে আমরা কিন্তু চলে আসলাম যে y = fx বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে y = fx বক্র যে কোনো কিছু হতে পারে, সেটা বৃত্ত হতে পারে, সেটা অধিবৃত্ত হতে পারে, সেটা উপবৃত্ত হতে পারে। শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রে শিখলে হবে না, উপবৃত্ত, অধিবৃত্ত সমস্ত বক্রের ক্ষেত্রে কিন্তু শিখতে হবে যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে কিভাবে কোনো একটা বক্রের আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তো তার জন্য আমরা দুইটা অ্যাক্সিস নিয়ে নিই, একটা হলো এক্স অ্যাক্সিস আর একটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হলো এক্স এক্স ড্যাশ আর এটা হলো ওয়াই ওয়াই ড্যাশ। ভালো করে ব্যাপারটা বুঝবে। ধরে নাও এটা হলো y = fx একটা বক্র, এটা হলো y = fx হলো একটা বক্র। সেই বক্রটা কিন্তু বৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, উপবৃত্ত, পরাবৃত্ত যা কিছু হতে পারে। এই বক্রের একটা পার্টিকুলার বিন্দুতে তোমাকে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। ধরে নাও বক্রের উপরিস্থিত একটা বিন্দু হলো এই যে এইটা। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? আমি বললাম হচ্ছে x1, y1। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। প্রথমত আমরা স্পর্শকটা এঁকে নেই। ধরে নাও এই বিন্দুতে এইভাবে একটা সরলরেখা এই বিন্দুকে স্পর্শ করে এইভাবে আসলো। তাহলে এই বিন্দু দিয়ে এই সরলরেখাটা হয়ে গেল কি, এই বিন্দু দিয়ে পাস করার পরে হয়ে গেল এটা একটা কি এই বক্রের স্পর্শক। বোঝা গেল? তাহলে বলছে এই যে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ কি হবে? যে y - y1 বাই x - x1 ইজ ইকুয়াল টু dy/dx x1, y1 x1, y1। এই যে আকারটা, হ্যাঁ, এই যে বক্স করে দিলাম, এটা বলছে এই যে স্পর্শকটা আছে সেই স্পর্শকের সমীকরণটা আমরা এইভাবে নির্ণয় করব কোনো একটা পার্টিকুলার বিন্দুতে। তাহলে এখানে তোমার x1, y1 মান জানা। এবার dy/dx টা কোথায় থেকে বের করবে? এই যে y = fx ফাংশনটা দেওয়া থাকবে, সেটা বৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, পরাবৃত্ত হতে পারে। সেখানে তুমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর dy/dx টার্মটা বের করবে। তারপর x1, y1 বিন্দুটা বসাবে, dy/dx এর এখানে বসাবে। এবার তারপরে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর যে সমীকরণটা বের হবে সেটাই কিন্তু স্পর্শকের সমীকরণ। মনে রাখবে স্পর্শকের সমীকরণ যেটা বের হবে সেটা একটা সরলরেখা সমীকরণকে রিপ্রেজেন্ট করবে। কারণ স্পর্শক সবসময় একটা সরলরেখা। তার মানে তার আকারটা কোন আকার ধারণ করবে? ax + by + c, কারণ এটা একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে? এবার এইখানে যে dy/dx টার্মটা বের হলো, এটাকে মনে রাখবে স্পর্শকের প্রবণতা বলে। তাহলে আমরা লিখে দেই যে যেখানে dy/dx এট দ্য পয়েন্ট x1, y1 যেটা বের হবে, সেটা বলছে যে ওই বিন্দুতে স্পর্শকের কি প্রবণতা, স্পর্শকের প্রবণতা মানে x1, y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা dy/dx। স্পর্শকের প্রবণতা অনেক সময় এটাকে কিন্তু নতিও বলে, হ্যাঁ, বা নতিও বলে। dy/dx টা এটা কিন্তু স্পর্শকের প্রবণতা বা নতি। এই জিনিসটুকু শুধু মনে রেখো। কারণ উপরে তোমাদের হেডিং এ দিছি যে কোনো একটা বিন্দুতে কোনো একটা বক্রের কিভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। বক্সটা মনে রাখবে আর এই জিনিসটা মনে রাখবে। এবার যে জিনিসটা আমাদের জানতে হবে যে অভিলম্ব। স্পর্শক জিনিসটা তো বুঝে গেছি, এবার হচ্ছে অভিলম্ব জিনিসটা কি সেটা আগে ছবিতে ভালো করে বোঝো। বলছে স্পর্শকের উপর ওই বিন্দু
যে বিন্দুতে স্পর্শক আমরা আঁকলাম সেই বিন্দুতেই বলছে স্পর্শকের উপর যে লম্ব সরলরেখা পাবো, হ্যাঁ, সে যে লম্ব সরলরেখা পাবো সেই লম্ব সরলরেখাকে অভিলম্ব বলবো। এইভাবে যদি চলে যায় তাহলে এই সরলরেখাটা বলছে এই স্পর্শকের উপর লম্ব, তাহলে এই যে সরলরেখাটা হয়ে যাবে অভিলম্ব। হ্যাঁ, লম্ব মানে কোনো সরলরেখার উপর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত তৈরি করে জানো? 90 ডিগ্রি। তাহলে এই যে স্পর্শক আর অভিলম্বের যে মধ্যবর্তী কোণ সেটা কিন্তু 90 ডিগ্রি। তো মনে রাখার জন্য জাস্ট এখানে তোমাদের লিখে দিলাম যে স্পর্শকের উপর লম্ব সরলরেখা সেটা হচ্ছে কি অভিলম্ব। যে বিন্দুতে একটা স্পর্শক পাবো সেই বিন্দুতে ওই স্পর্শকের উপর লম্ব সরলরেখাটাই হয়ে যাবে কি অভিলম্ব। এবার প্রশ্ন হলো যে এই বিন্দুতে আমরা অভিলম্বের সমীকরণ কি করে নির্ণয় করব? তা জাস্ট একটা ফর্মুলা মনে রাখবে যে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ স্পর্শকের সমীকরণের বাম পাশে যা আছে সেটাই এদিকে রাখবো। তার মানে আমি বলতে চাচ্ছি অভিলম্বের সমীকরণটা হবে y মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এই দিকটা হয়ে যাবে মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তো এই যে বক্সের এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। তাহলে কোনো একটা বিন্দুতে কোনো একটা বক্রের অভিলম্বের সমীকরণ এই যে বক্সের এই আকারটা কিন্তু মনে রাখতে হবে। আর যেখানে যেখানে মাইনাস ডি এক্স ডিওয়াই এই যে টার্মটা পেলাম কোনো একটা পার্টিকুলার বিন্দুতে, সেটা বলছে যে এটা হয়ে যাবে অভিলম্বের প্রবণতা, অভিলম্বের প্রবণতা বা নতি, নতি। তো আমরা একটা কোশ্চেন সলভ করি। দেখো কোশ্চেনটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই বৃত্তে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো তোমাকে এখানে একটা বৃত্ত দিয়ে দিছে, সেই বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে এই যে বৃত্তটার সেন্টার হচ্ছে 0 0, মানে কেন্দ্রটা 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে এটা হয়ে গেল বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। বলছে এই একটা পার্টিকুলার বিন্দু, কোন বিন্দু? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, ধরে নাও এই বিন্দুতে তোমাকে এই যে স্পর্শক, এটা হলো স্পর্শক, সেই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলছে, আর বলছে অভিলম্ব। তাহলে স্পর্শকের উপর লম্ব যে সরলরেখা সেটা হচ্ছে অভিলম্ব, তাহলে এটার অভিলম্ব সমীকরণটাও নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। তাহলে স্পর্শকের সমীকরণ যখন নির্ণয় করব তখন দেখো এই দুইটা পয়েন্ট তো জানা, অজানা হচ্ছে কোনটা? ডি ওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে বক্রটা দেওয়া থাকবে, এখানে বক্রটা কি? বক্রটা হচ্ছে বৃত্ত, যে বক্রটা দেওয়া থাকবে সেই বক্রের থেকে আমাদের ডি ওয়াই ডিএক্স টার্মটা নির্ণয় করা স্পর্শকের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে সলিউশনটা দেখো, যে বক্রটা দেওয়া থাকবে এখানে বৃত্ত আছে, বৃত্ত তাই করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এটা হয়ে গেল 2x প্লাস 2y dy dx ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0, কারণ এ তো কনস্ট্যান্ট তাই না? তাহলে এ 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স এদিকে পাচ্ছি হচ্ছে 0। তাহলে ডিওয়াই ডিএক্স পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস এক্স বাই ওয়াই। যেহেতু আমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টটাতে বের করতে বলছে, তাহলে আমরা এখানে কি করব? ডিওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানটা বের করবো। তার মানে ডিওয়াই ডিএক্স যেটা বের হবে এক্স এর জায়গায় এক্স ওয়ান আর ওয়াই জায়গায় ওয়াই ওয়ান, তাহলে বসালে কি হবে? মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে ওয়াই ওয়ান। এটা আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রয়োজন, মানে স্পর্শকের প্রবণতাটা প্রয়োজন। অতএব এখান থেকে আমরা বের করবো হচ্ছে স্পর্শকের স্পর্শকের, বানানটা ভুল লিখলাম, স্পর্শকের সমীকরণ। ফর্মুলা হচ্ছে আমাদের y মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে x মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এই সাইডে যা আছে লিখে নিলাম y মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে x মাইনাস এক্স ওয়ান, আর এই দিকটায় কত পেলাম? মাইনাস এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান। ঠিক আছে, এবার গুণটা করব, গুণটা এই সাইডে প্রথমে করব, নেগেটিভের জন্য এই সাইডে করব। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো মাইনাস এক্স আর ওয়াই এক্স ওয়ান গুণ করলে মাইনাস এক্স এক্স ওয়ান প্লাস এক্স ওয়ানের স্কোয়ার এখানে পাচ্ছি। তাহলে এই যে এক্স এক্স ওয়ানটা এইদিকে নিয়ে আসলাম এবং একদম সামনে লিখলাম এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার। তাহলে এদিকে কি পাচ্ছি? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু স্কোয়ার। এবার এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার, কেন স্কোয়ার লিখলাম? কারণ হিসেবে বলা যায় যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটা যেহেতু বৃত্তের উপরিস্থিত, তাহলে এই বিন্দুটা এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তার মানে এক্স এর জায়গায় এক্স ওয়ান আর ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসালে এই সমীকরণটা দাঁড়াবে এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার।
তাহলে এই যে বক্সের যে সমীকরণটা বের হলো সেই সমীকরণটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। দেখো এর আকারটা কিন্তু ax প্লাস by প্লাস c এই আকারে আছে। তার মানে এই আকারে থাকার দরুন এটা হচ্ছে একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। তো শুরুতেই বলছিলাম স্পর্শক একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এবার আমরা কি নির্ণয় করব? অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণটা নির্ণয় করার জন্য আমাদের অভিলম্বের যে প্রবণতা at the point x1, y1 এটা আমাদের দরকার -dy dx। তাহলে তোমরা কি পেলে? এখানে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে dy dx বলে একটা টার্ম, সেই টার্মটা কত পেলাম? মাইনাস এক্স বাই ওয়াই, এটা পেলাম। এবার যেহেতু আমার মাইনাস অভিলম্বের সমীকরণটা নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস ডি এক্স ডি ওয়াই দরকার, তাহলে এইখানে আমরা এটাকে উল্টাই দেবো। তার মানে আমি এখানে লিখতে পারি ডি এক্স ডি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, এইদিকে উল্টে যাবে, এইদিকে উল্টে যাবে। ঠিক আছে? এবার যেহেতু আমাদের মাইনাস ডি এক্স ডি ওয়াই লাগে, মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করে দিব। তাহলে এখানে মাইনাস ডি এক্স ডি ওয়াই পাচ্ছি। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস যাবে প্লাস, তাহলে ওয়াই বাই এক্স থাকবে। আমাদের কোন পয়েন্টে আমাদের প্রবণতাটা বের করতে হবে অভিলম্বের? বলছে x1, y1, কেটে দিই। আচ্ছা, মাইনাস ডিএক্স ডিওয়াই এট দ্য পয়েন্ট x1, y1। তাহলে x এর জায়গায় আমরা x1, y এর জায়গায় আমরা y1, তাহলে পাচ্ছি y1 বাই x1। ঠিক আছে? অতএব অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কি পাবো? y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1 ইজ ইকুয়াল টু মাইনাস dx dy এট দ্য পয়েন্ট x1, y1। তাহলে এই সাইডের ভ্যালুটা বসাবো। তাহলে এদিকে ক্যালকুলেট করি, y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1, আর এদিকে পেলাম কত? y1 বাই x1। তাহলে এই সাইডটা প্রথমে গুণ করি, পজিটিভ হলে এদিকে, নেগেটিভ হলে এই সাইডটা করবে। তাহলে এদিকে কি পাচ্ছি? x y1 মাইনাস x1 y1 ইজ ইকুয়াল টু x1 y মাইনাস x1 y1। তাহলে দেখো এটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকবে কি? x y1, এটা যদি এদিকে নিয়ে আসি, x1 y ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণটা বলছে অভিলম্বের সমীকরণ। দেখো এবার যে তোমাদের নোটটা বলবো না, সেই নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে? যে y ইজ ইকুয়াল টু fx, এই বক্রে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো জিনিস যদি তুমি মনে রাখো, তাহলে কোনো একটা বক্রের কোনো পার্টিকুলার x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু 2 লাইনে অঙ্কটা হয়ে যাবে। এই যে আমরা ক্যালকুলেশন করি কোনো একটা বক্রে, কোনো একটা বিন্দুতে যে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করলাম একটু আগে, সেই মেথডটা বলছে 2 লাইনে হবে যদি তুমি কতগুলো জিনিস মনে রাখো। তো ফর্মুলাটা, সূত্রটা বলছে যেখানে যেখানে আমি এক্স স্কোয়ার দেখবো সেখানে ইমপ্লাইজ করে দেবো এক্স এক্স ওয়ান। ঠিক আছে? আর যেখানে ওয়াই স্কোয়ার দেখবো সেখানে ইমপ্লাইজ করে দেবো ওয়াই ওয়াই ওয়ান। আর যেখানে আমি টু এক্স দেখবো সেখানে আমি বসাবো হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান। যেখানে আমি টু ওয়াই দেখবো সেখানে আমরা বসাবো হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ওয়ান। আর যেখানে আমরা টু এক্স ওয়াই দেখবো সেখানে আমরা বসাবো হচ্ছে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান। এই যে ফর্মুলাটা যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো বক্রের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ 2 লাইনে হবে। যেমন তোমাদের একটু আগে যেটা করালাম সেটা দেখো করি। এই যে একটু আগে তোমাদের বললাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে ওই যে আগের মেথডে আছে একটা, আর এই মেথড যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে যেখানে তুমি এক্স স্কোয়ার দেখবে সেখানে তুমি কি বসাতে পারো? এক্স এক্স ওয়ান। আর যেখানে ওয়াই স্কোয়ার দেখবে সেখানে জাস্ট বসাই দিবে ওয়াই ওয়াই ওয়ান। আর বাকি যা আছে কনস্ট্যান্টকে তুমি কনস্ট্যান্টে রাখবে। তাহলে দেখো ডাইরেক্ট এক লাইনে কোনো একটা বৃত্তের x1, y1 বিন্দুতে এই সমীকরণটা পেলাম, এবং এই সমীকরণটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ। একটু আগে এটা কিন্তু বের করলাম, এই যে দেখো একটু আগে এটা কিন্তু বের করলাম একদম আগের মেথডটা ইউজ করে। ঠিক আছে? কিন্তু ফর্মুলা দিয়ে যখনই আমি করলাম তখন কিন্তু দেখো এক লাইনে অঙ্কটা কিন্তু সলভ হয়ে গেল। বৃত্তের আর একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা যদি আমি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে কি করবে? যেখানে এক্স স্কোয়ার দেখবে এক্স এক্স ওয়ান লিখবে, প্লাস যেখানে ওয়াই স্কোয়ার দেখবে ওয়াই ওয়াই ওয়ান লিখবে, প্লাস দেখো এখানে টু জি এক্স আছে, জি কে আমি বাইরে রাখলাম, আর টু এক্স সমান সমান কত লিখতে পারি? এক্স প্লাস ওয়ান। তার মানে আমি কি লিখতে পারি? জি ইন্টু টু এক্স বেঁচে থাকবে, তো টু এক্স এর জায়গায় লিখতে পারি এক্স প্লাস এক্স ওয়ান। আর এখানে এফ আছে, তো এফকে আমি বাইরে রাখলাম। আর টু ওয়াই আছে, টু এর জায়গায় লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর কনস্ট্যান্ট সি যা আছে রেখে দিব। তাহলে এই যে সমীকরণটা বের হলো সেটা কিন্তু এই বৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবার যদি তোমাকে বলি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax একটা অধিবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তাহলে কি করবে? ওয়াই স্কোয়ারের জায়গায় কত লিখে দেবে? ওয়াই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে 4ax কে আমি কি লিখতে পারি? 2a ইন্টু টু এক্স। 4ax কে আমি লিখতে পারি 2a ইন্টু টু এক্স। তাহলে 2a কে আমি রাখলাম, আর টু এক্সকে কত লিখতে পারি? দেখো এক্স প্লাস এক্স ওয়ান। তাহলে এক্স প্লাস এক্স ওয়ান। যদি তোমাদের বলি উপবৃত্তের একটা সমীকরণ দিই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এই উপবৃত্তের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এক্স এর জায়গায় জাস্ট কি লিখে দিবে? এক্স এক্স ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান।
তাহলে এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার বিন্দুতে কোনো একটা বক্রের, হ্যাঁ, কোনো একটা বক্রের স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। এটা হচ্ছে শর্টকাট মেথড। এরকম করে কিন্তু অভিলম্বের কোনো শর্টকাট মেথড এখনো পর্যন্ত বের হয়নি। শুধুমাত্র স্পর্শকের সমীকরণটাই নির্ণয় করা যায়, ঠিক আছে? অভিলম্বেরটা এখনো পর্যন্ত কিন্তু বের করা সম্ভব হয়নি। এবার কতগুলো তোমাদের নোট বলবো, সেই নোটগুলো কিন্তু এমসিকিউতে চলে আসবে, ঠিক আছে? এই নোট থেকে কিন্তু এমসিকিউতে দেখতে পারবে অনেকগুলো কোশ্চেন কিন্তু এই নোটগুলো থেকে আসে, এবং পরীক্ষার জন্য কিন্তু এই নোটগুলো ভীষণই ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের এমসিকিউ, কাজে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে। কি বলছে 1 নাম্বার নোটটা, যে y f(x) বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের প্রবণতার গুণফল সর্বদাই কিন্তু -1। তার মানে আমি যদি বলি যে স্পর্শকের প্রবণতা কত হয় বলতো, dy dx, এবার পার্টিকুলার কোন বিন্দু, x1, y1 বিন্দু। আর যদি বলি যে অভিলম্বের প্রবণতা, তাহলে সেটা কিভাবে বের হবে, -dx dy, এবং পার্টিকুলার কোন বিন্দু, x1, y1। এদের যদি তুমি গুণ করো না, তাহলে বলছে গুণফলটা সবসময় -1 হবে। এই যে এগুলো কেটে যাবে, কেটে কুটে গিয়ে কত হয়ে যাবে, -1। বা তুমি এরকমও ভাবতে পারো যে dy dx কোথাও যদি ধরে নাও বের হলো পার্টিকুলার একটা পয়েন্ট x1, y1 এ বের হলো 1/y। তাহলে যখনই যখনই আমি 1/y1, যখনই আমি -dx dy বের করবো না, তখন দেখবে x1, y1 বিন্দুতে তখন এটা হয়ে যাবে -y1। যখন গুণ করে দিবে তখন এই যে এই পার্টটা আর এই পার্টটা গুণ হবে, এই পার্টটা আর এই পার্টটা যেহেতু গুণ হয়ে y1 এর সাথে y1 কাটবে, -1 পড়ে থাকবে, ঠিক আছে? তো প্রথম নোটটা কিন্তু এটা মনে রাখবে, যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের যে প্রবণতা গুণফল, সেটা সবসময় -1 হয়। এটা দিয়ে একটা এমসিকিউ কিন্তু আসতে পারে। তো দ্বিতীয় নোটটা কিন্তু ভালো করে বুঝবে। কি বলছে, y f(x) বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকটা বলছে যদি x অক্ষের সমান্তরাল হলে ওই বিন্দুতে x1, y1 বিন্দুতে বলছে স্পর্শকের সমীকরণ, এখানে ফাঁকা রাখছি, কি হবে লিখতে হবে, এবং অভিলম্বের সমীকরণ কি হবে ওইটা লিখবো। তার আগে একটা ছবি আঁকি। দেখো কি বলছে এই ডেফিনেশনটা অনুসারে। ধরে নাও আমি এখানে একটা বক্র নিলাম, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y ড্যাশ। আচ্ছা, বক্রটা ধরে নাও এইভাবে নিলাম, বক্রটা এইভাবে নিলাম। এবার এই বিন্দুতে, কোন বিন্দু, x1, y1, এই বিন্দুটা হচ্ছে x1, y1। এই বিন্দুতে যে স্পর্শকটা, সেই স্পর্শকটা এইভাবে গেছে। বলছে এই যে স্পর্শক x1, y1 বিন্দুতে স্পর্শক কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল এইভাবে গেছে। তাহলে এই স্পর্শকের সমীকরণটা কি হবে? আর বলছে এই স্পর্শকের উপর যে লম্ব সরলরেখাটা, সেই লম্ব সরলরেখাটাই তো আমাদের কি, অভিলম্ব। তাহলে এইটা হয়ে গেল স্পর্শক, আর এইটা হয়ে গেল আমাদের অভিলম্ব। তো তোমাদের এই যে স্পর্শকের সমীকরণটা কি হবে, আর এই যে অভিলম্বের সমীকরণটা কি হবে, সেটা তোমাদের নির্ণয় করতে বলছে। তো এই অভিলম্বের সমীকরণটা না ডট ডট দিয়ে আমি উপরে বৃদ্ধি করলাম। তার মানে তোমাকে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই পয়েন্টটার দিকে তাকাও তো, এটা হচ্ছে x1 পয়েন্ট, এটা হচ্ছে y1 পয়েন্ট। এই বিন্দুটা হচ্ছে x1, y1। তাহলে কি আমি বলতে পারি এই যে x এটা হচ্ছে x1, এত দূর আসছে এটাই তো x1, আর এত দূর গেছে এটাই তো হচ্ছে কি y1। তাহলে আমি কি বলতে পারি এইটা হচ্ছে y y1। বোঝো নাই? এইটা হচ্ছে x1 সরলরেখাটা। এই পয়েন্টটা যদি আমি চিন্তা করি, তাহলে এত দূর আসছে x1, এখান থেকে এটুকু হচ্ছে x1, সেই জন্যই তো এটা x x1 একটা পয়েন্ট। আর এত দূর উঠে গেছে মানে এটা হচ্ছে y1, সেই জন্য বলছে এই পার্টটা y1 এর কোনো একটা সরলরেখা, y1 কোনো একটা বিন্দু, সেই বিন্দুর সরলরেখা। তাহলে এই যে y y1, সেটা হচ্ছে কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ। আর অভিলম্বের সমীকরণ কি, x x1। বোঝা গেছে? এটুক হলো x1, আর এটুক x1 হলে x কত, x1। আর এটুক যদি y1 হয়, তাহলে এই যে এইটুক কত, y এর ভ্যালুটা হচ্ছে y1। তাহলে y1 হলো স্পর্শকের সমীকরণ, আর x1 হলো কার সমীকরণ, অভিলম্বের সমীকরণ। এবার ওই একই বক্রের ক্ষেত্রে পার্টিকুলার x1, y1 বিন্দুতে এবার বলছে যদি স্পর্শকটা y অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে লিখবো, আর অভিলম্বের সমীকরণটা কি হবে ওইটাও কিন্তু লিখবো। ধরে নাও এখানে আমি অ্যাক্সিস নেই, তাহলে ব্যাপারটা আরো বোঝাতে সুবিধা হবে। সূত্রটা মুখস্থ করার আগে যদি ফর্মুলাটা ছবিটা আঁকতে পারো না, তাহলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এটা হচ্ছে y, আর নিচেরটা হচ্ছে y ড্যাশ। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু দিলাম। ধরে নাও এবার হচ্ছে বক্রটা এইভাবে গেছে, এটা হচ্ছে y f(x) বক্র, হ্যাঁ, y f(x) বক্র। তাহলে এখানে পার্টিকুলার কোন বিন্দু, x1, y1। তাহলে এবার কিন্তু তোমাকে বলছে যে এবার স্পর্শক এই বিন্দুতে y অক্ষের সমান্তরাল এইভাবে গেছে, আর স্পর্শকের উপর যে লম্ব সরলরেখা, সেটা হচ্ছে এই যে এটা অভিলম্বটা। তাহলে এইটা হয়ে গেল স্পর্শক, আর এইটা হয়ে গেল অভিলম্ব। তাহলে এই দুইটা সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এইখানে এই সরলরেখাটা নির্ণয় করার জন্য এই বিন্দুটা দরকার, এই বিন্দুটা। তাহলে বলো এই বিন্দুটার জন্য আমাদের x এর ভ্যালু কত হবে? এই বিন্দুটাতে যেতে গেলে এটুক হলো x1, আর এটুক হলো কি y1। তাহলে এইটা হলো x এর ভ্যালু, তাহলে x x1, আর এইটা উঠে গেল y1, তাহলে y এর ভ্যালুটা এখানে হয়ে গেল y1।
তাহলে y1 হলো y ইজ ইকুয়াল টু y1 হয়ে গেল অভিলম্বের সমীকরণ, আর x ইজ ইকুয়াল টু x1 হয়ে গেল স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? x ইজ ইকুয়াল টু x1, আর অভিলম্বের সমীকরণ হয়ে যাবে y ইজ ইকুয়াল টু y1। আগেরটার ঠিক উল্টাটা, ঠিক আছে? আগেরটার ঠিক উল্টোটা। আচ্ছা, এই বক্সের জিনিসগুলো কিন্তু ভালো করে লিখে নেবে। তো 3 নাম্বার নোটটা থেকেও কিন্তু এমসিকিউ আসে। কি বলছে? y ইজ ইকুয়াল টু fx বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সঙ্গে সাই কোণে নত হলে ওই বিন্দুতে বক্রের অভিলম্ব ধনাত্মক x অক্ষের সঙ্গে π/2 প্লাস সাই কোণে নত হবে। যেখানে tan সাইটা, এটা কিন্তু এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়। tan সাইটা ইজ ইকুয়াল টু বলছে যে dy dx এট দ্য পয়েন্ট x1, y1। তো ছবিটা আগে ব্যাপারটা তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো, এটা হলো x, x ড্যাশ মানে x অক্ষ, আর এটা হচ্ছে y, y ড্যাশ y অক্ষটা। তাহলে কি বলছে এখানে? যে এরকম একটা যদি বক্র নেই, y ইজ ইকুয়াল টু fx একটা যদি বক্র নেই, সেই বক্রের একটা পার্টিকুলার বিন্দু নিলাম, সেই বিন্দুটা হচ্ছে x1, y1। বলছে এখানে যদি আমি একটা এমন স্পর্শক নেই, যে স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ তৈরি করছে? x অক্ষের ধনাত্মক দিক মানে এই দিকে সাই কোণ যদি তৈরি করে, তাহলে এই যে স্পর্শকটা ধনাত্মক x অক্ষের সঙ্গে যে সাই কোণ তৈরি করলো, তাহলে বলছে এই যে অভিলম্বটা, এই অভিলম্বটা, এটা হচ্ছে অভিলম্ব। এই পার্টিকুলার বিন্দুতে অভিলম্বটা ধনাত্মক x অক্ষের সঙ্গে মানে এই কোণটা π/2 প্লাস সাই কোণে নত হবে। হ্যাঁ, এই জিনিসটা এখানে বলছে। আর বলছে tan সাইটা dy dx এট দ্য পয়েন্ট x1, y1। তো সরলরেখার ক্ষেত্রে তোমরা জানো এটা যদি অ্যাঙ্গেল থিটা হতো, তো tan থিটাটা হতো এই সরলরেখার প্রবণতা। এইবার এই সরলরেখাটা এখানে কি রিপ্রেজেন্ট করছে? স্পর্শক। তাহলে স্পর্শকের প্রবণতা কোনো একটা বিন্দুতে আমরা কিভাবে বের করি? dy dx এট দ্য পয়েন্ট x1, y1। তাহলে এটা যদি সাই হয়, থিটার জায়গায় যদি আমি সাই বসাই, তাহলে tan সাইও যা, আবার dy dx ও তাই, এট দ্য পয়েন্ট x1, y1। তো এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? 4 নাম্বার নোটটা একটু মনে রাখবে, ঠিক আছে? তো কি বলছে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণে বলছে প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণ মানে এক্স এর ভ্যালুটা আমি কি এমন বসাবো, আর ওয়াই ভ্যালুটা আমি কি এমন বসাবো, যাতে করে বাম পক্ষ আর ডান পক্ষটা সমান হয়ে যায়। তার মানে দেখো, এক্স যদি আমি এ কস থিটা আর ওয়াই যদি আমি এ সাইন থিটা বসাই, তাহলে বাম পক্ষে বসালে, বাম পক্ষে যদি বসাই এক্স এর ভ্যালুটা এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থাকবে। তাহলে কমন যদি নেই এ স্কোয়ার, তাহলে বাম পক্ষ ডান পক্ষে পেয়ে যাবো হচ্ছে এ স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালুটা আমি এ কস থিটা আর ওয়াই এর ভ্যালুটা এ সাইন থিটা যদি আমি বসাই, তাহলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা এই বৃত্তের বলছে প্যারামেট্রিক সমীকরণ। আর অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ কি বলছে? যে এক্স এর জায়গায় যদি আমি এ টি স্কোয়ার, হুম, আর ওয়াই জায়গায় যদি আমি 280 বসাই, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। দেখো, এক্স ওয়াই জায়গায় যদি তুমি 280 বসাও, তাহলে ডান বাম পক্ষটা কত হচ্ছে? 4 এ স্কোয়ার টি স্কোয়ার, 4 স্কোয়ার টি স্কোয়ার। আর এক্স এর জায়গায় তুমি এই দিকটায় বসাও 4 এ টি স্কোয়ার, মানে 4 স্কোয়ার টি স্কোয়ার। বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হচ্ছে। উপবৃত্তের ক্ষেত্রে বলছে এক্স এর জায়গায় বসাতে হবে এ কস থিটা, আর ওয়াই এর জায়গায় বসাতে হবে বি সাইন থিটা। এখানে কিন্তু বৃত্তের ক্ষেত্রে এ সাইন থিটা দুইটাই, দুই জায়গায় কিন্তু এ ছিল, এক্স এও এ ছিল, ওয়াই এও এ ছিল, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে বলছে একটা এ হবে একটা বি হবে। কারণ তুমি এখানে যখন এক্স এর ভ্যালু বসাবে, স্কোয়ার কস স্কোয়ার থিটা পাবে, স্কোয়ার স্কোয়ার কাটলো। আর ওয়াই জায়গায় যদি তুমি বি সাইন থিটা বসাও, তাহলে কি হয়ে যাবে? বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে বি স্কোয়ার কেটে গিয়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাবো, সেটা 1 হবো। আবার পরাবৃত্তের ক্ষেত্রে বলছে আবার একটু উল্টা রকম বসাতে হবে। বলছে এক্স বসাতে হবে এ সেক থিটা, আর ওয়াই বসাতে হবে বি ট্যান থিটা। ঠিক আছে? কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা তখন 1 পাবো। সমাপরাবৃত্তের ক্ষেত্রে সি স্কোয়ার টার্ম লাগবে ডান পক্ষে বসানোর ক্ষেত্রে, সেজন্য এক্স আমরা বসাবো সিটি, আর ওয়াই বসাবো হচ্ছে সি বাই টি। দেখো, এই দুইটা গুণ করলে সি স্কোয়ার আসবে। তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন কিন্তু আমরা এই যে সূত্রগুলো শিখলাম, সেই সূত্র রিলেটেড যে যে কোশ্চেনগুলো এমসিকিউতে আছে সেগুলো কিন্তু সলভ করবো, ঠিক আছে? তো আজকের পার্টটা কিন্তু ভালো করে সূত্রগুলো কিন্তু দেখো, তবেই কিন্তু নেক্সট পার্টের অঙ্কগুলো কিন্তু তুমি করতে পারবে।